বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬.৫ লাখ পরিবারকে দ্রুত সহায়তার সিদ্ধান্ত সরকারের। দ্রুত সড়ক সংস্কারের পাশাপাশি স্বাস্থ্যসেবায় জোর। বন্যার পানি নামতে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। জুলাই মাস জুড়ে চলবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস। আগামী বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আনা পরিকল্পনা সরকারের। আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড। উচ্চ আদালতে যাবে বাদীপক্ষ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরি সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্ভোগের শিকার প্রায় ৬.৫ লাখ পরিবারকে দ্রুত সহায়তা দেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার ও স্বাস্থ্যসেবায় জোর দেওয়া হয়েছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ বন্যা কবলিত এলাকায় পানি কমতে শুরু করেছে। বাড়ছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত এলাকার মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। এমন অবস্থায় দ্রুত পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী করণীয় নিয়ে আলোচনা হয়। পরে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহ নানা সহায়তার কথা জানানো হয়। বন্যার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। অ্যাসেসমেন্টটা এখনো পূর্ণাঙ্গভাবে আমরা তৈরি করতে পারি নাই। এটা একটু সময় লাগবে আর কি। এটা রোডসে কতটা ক্ষতি হয়েছে, তারপরে স্থানীয় সরকারে কতটুকু, কৃষিতে, হেলথে, এটা আমরা আরো কয়েকদিন সময় লাগবে। আমাদের নারী, গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয় উপজেলা হাসপাতালে আনার ব্যবস্থা রাখতেছি। এই পর্যন্ত কোনো রকম আমরা খারাপ সংবাদ এই খাতে আমরা আল্লাহর রহমতে পাইনি। কৃষিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হবে। জানানো হয় কৃষি উপকরণ ও পশু খাদ্যের ব্যবস্থাও করা হবে। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, পানি কমে গেলে ভেঙে যাওয়া বাঁধ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো জরুরি ভিত্তিতে মেরামত করা হবে। একটা বীজ আছে আমাদের 15 আগস্ট পর্যন্ত ব্যবহার করতে পারবো। ওই জাতগুলি আমরা আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। বাঁধ উপচে পানি প্রবাহিত হওয়ার ফলে ভাঙন সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ নিয়ে আমরা সেখানে বাঁধ আর যারা পুনর্নির্মাণ করতে পারি তার আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি। সামনে যদি আবার বৃষ্টি বেড়ে যায় বা বন্যা হয়, সেখানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের মানুষের রক্ষা করার জন্য আমরা সব প্রস্তুতি আমাদের নেওয়া আছে। তিনি আরো জানান, বন্যা শেষে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব শেষ করে সকলকে পুনর্বাসন করা হবে। ভাঙন থেকে আমাদের নদী এবং আমাদের মানুষের রক্ষা করার জন্য। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। পানি কমায় চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে ধানের বীজতলা ও সবজির ক্ষেত। চট্টগ্রামের বাঁশখালীর সাতকানিয়া চন্দনা এসে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করছেন বন্যার্তরা। তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফে। তবে পেকুয়া ও মাতা মুহুরীর নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী অনেকেই। রাঙামাটি সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাঘাইছড়ি ও বিলাইছড়ির কিছু নিম্নাঞ্চল এখনও পানির নিচে। একই চিত্র খাগড়াছড়ির দিঘিনালারও। সেখানে অন্তত 1000 হেক্টর জমির আমন বীজতলা, আউশ ধানের চারা, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। তিস্তার পানি কখনো হু হু করে বাড়ছে, আবারও কখনো নেমে যাচ্ছে। এই ওঠা নামার খেলায় চরম দুর্ভোগে নদী পাড়ের লাখো মানুষ। এদিকে বিভিন্ন জেলা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। টানা বৃষ্টি আর ঢলে ব্যাপক ক্ষতি হয়েছে ফসল, মাছের ঘেরের। ভেঙেছে অনেক সড়কও। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিস্তার পানি ওঠানামার খেলায় লালমনিরহাটে দুর্ভোগে নদী পারে লাখো মানুষ। তিস্তার পানি বাড়লে চরম কষ্টে দিন কাটে হাজারো মানুষের। আবার পানি কমতে শুরু করলে দেখা দেয় ভাঙন। বছরের পর বছর তিস্তার এমন আচরণে নিঃস্ব বহু পরিবার।
রাস্তাঘাট স্কুল মাদ্রাসা সব বিচ্ছিন্ন হয়ে গেছে। নদী যতক্ষণ পর্যন্ত কোনো বিবৃতি ব্যবস্থা হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই। কোনো কিছুই দেয় না, ওরা খালি দেখায়, দেখি যায়, বলি যায়, কিছু দেয় না, বলে এটা দেবো ওটা করবো, এটা কিছুই বলে না। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন বলছে নিয়ম মেনেই ভাঙন রোধে কাজ করছেন তারা। আমরা সার্বক্ষণিক স্থানীয়দের সাথে যোগাযোগ রাখছি, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পাশে আছে। আমরা ভিজিট করলাম, দেখলাম যে এখানে পানির উচ্চতা এখানে তেমন নাই, যেমন হওয়ার কথা ছিল। ভারী বৃষ্টি আর ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর কালীগঞ্জ প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয় 25টি গ্রাম। ধীরে ধীরে পানি কমতে শুরু করলেও সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধানের ক্ষেত, আমনের বীজতলা ও শাকসবজির। ধানের জমি নষ্ট, আর রাস্তাঘাট বড় বড় বাঙ্গাল হয়েছে। এখন তো চলাফেরা আমরা কষ্ট করে তোমার ঠিকঠাক না করা হয়েছে। শাক করতে হয় না, খাবারও কোনো সুবিধা না হয়, আমরা আপনারও সিলিন্ডার খাই। সাতক্ষীরায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে 6000 হেক্টর জমির আউশ ধানের, ভেসে গেছে 127টি মৎস্যঘের। জলাবদ্ধতার কবলে পড়ে 63টি প্রাথমিক বিদ্যালয়। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি তো অনেকগুলো অঞ্চল ঘুরে দেখেছেন, বন্যার কারণে দুর্যোগ প্রবণ এলাকাগুলো নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথে আমি সকাল থেকেই বান্দরবান জেলার যে দুর্গম এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু প্রায় মোটামুটি বলা যায় যে পানি নেমে গেছে। এর পাশাপাশি এই পানি নেমে যাওয়ার পরবর্তী যে বিষয়গুলো থাকে, চিকিৎসা সেবা মান থেকে শুরু করে নানা বিষয় জটিলতা ভুক্তভোগীরা, সেই বিষয়ে আসলে তার কাছ থেকে শুনবো, যিনি এই বান্দরবান জেলা প্রশাসক। তিনি আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন বা কি করছেন, আপনি একটু জানতে চাই যে দুর্গত এলাকায় আপনারা আসলে এখন পরবর্তী যেহেতু পানি নেমে গেছে, পরবর্তী আসলে এখন পানি নেমে গেছে মূলত এটা আজকে, গতকাল পর্যন্ত পানিবন্দী অবস্থাটি ছিল, এখনো যে দু একটি আছে একেবারে বিচ্ছিন্ন। তো একটা সময়ে আমাদের 6250 জন আশ্রয় কেন্দ্রে ছিল, এখন আসলে এটা হাজারের নিচে নেমে গেছে। তার মানে সবাই হচ্ছে নিজে গৃহমুখী। এখন যে 2-3টা বিষয় দাঁড়িয়ে যাবে, যে একটা হলো দুর্যোগ পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। সেটার জন্য আমার মেডিকেল টিম রয়েছে, সিভিল সার্জনের নেতৃত্বে 9টি মেডিকেল টিম রয়েছে, সদর হসপিটাল রয়েছে, উপজেলা হাসপাতাল রয়েছে এবং বিজিবি সেনাবাহিনী তারা কিছু মেডিকেল টিম স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। এর বাইরে কিছু এনজিওস কাজ করছে যারা এই মেডিকেল সাপোর্টটা প্রাইমারিলি দিতে পারবে। এর বাইরে আমরা 1 লক্ষ ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট সাপ্লাই করেছি বিভিন্ন স্তরে, পৌরসভা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে। এটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পেয়েছি। আর পিওর ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারটাও আমরা পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই করছি। তারপর আমরা আশঙ্কা মুক্ত নই যে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব হবে না, বাট উই আর প্রিপেয়ার। এটা খুবই বড় একটি বিষয় বান্দরবনের জন্য, অন্তত যেহেতু প্রত্যেকটা দুর্গম এলাকায় আমার ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ আছে। উপজেলা এবং ইউনিয়ন কেন্দ্রগুলোকে আমরা মূলত টার্গেট করেছি যাতে এই রোগ নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা যায়। আর দ্বিতীয় যে বিষয়টা এখন আসবে সেটা হচ্ছে তারা ফিরে যাওয়ার পর তাদের বাড়িঘর পুনর্বাসন। অনেকের বাড়িঘরের আংশিক বা পূর্ণ ভেঙে গেছে, কারো কারো ব্যবহার্য জিনিসপত্র, আসবাব, এমনকি বিছানাপত্র পর্যন্ত নষ্ট হয়েছে। উই আর ট্রাইং, এখনো দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কথা বলেছি বারবার যে কিছু টিম আপাতত আমরা নিয়ে এসেছি নগদ টাকায়, এগুলো হলে আমরা আসবাবপত্র বা এই জিনিসগুলো দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে সাথে যেমনটা বলছিলেন তিনি যে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন যে দুর্গম এলাকায় যারা পানিবন্দী বা ভুক্তভোগী যারা, তাদের জন্য কিছু করবার বা চেষ্টা করছেন তিনি। তারপরেও আসলে তারাও আশায় আছেন যে কিছু একটা করবে, সরকারের পক্ষ থেকে সহায়তা করবে এই ধরনের। তো যাই হোক, এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তীতে হয়তো বা দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দী যারা ভুক্তভোগী তাদের কথা হয়তো বা তুলে ধরার চেষ্টা করবো। সাথী, ধন্যবাদ আরিফ আপনাকে। জুলাই মাস জুড়েই সারা দেশে চলবে বৃষ্টি। শুক্রবারের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অতি বৃষ্টিতে পাহাড় ধসের সতর্কতা সংকেত তুলে নেওয়া হয়েছে। আর বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে আগামী 72 ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। টানা বর্ষণের পর মঙ্গলবার সকালে দেখা মেলে সূর্যের, তবে বেলা বাড়ার সাথেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাস জুড়ে সাধারণত যে বৃষ্টিপাত হয় এবছর প্রথম 10 দিনেই তার প্রায় 75% বৃষ্টি হয়েছে। 17 তারিখের পর বাড়বে বৃষ্টিপাত। 14, 15, 16 এই 3 দিনে বৃষ্টিপাতের যে স্বাভাবিক ট্রেন্ড এটা অব্যাহত থাকবে। তবে বিগত কয়েকদিন যেরকম আমরা অতি ভারী বৃষ্টিপাত দেখতে পেয়েছি, এরকম বৃষ্টিপাত হয়তো বা দেখতে পারবো না। 17 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পেতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে পার্বত্য চট্টগ্রামে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে, তাই বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হবে। চট্টগ্রামের অঞ্চলে যে বান্দরবান এবং কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদী ছিল, ওগুলো বর্তমানে বিপদসীমার নিচে নেমে এসেছে। পানি সমতল বর্তমানে হ্রাস পাচ্ছে এবং সেই হ্রাস আমরা আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত হ্রাস অব্যাহত থাকবে বলে আশা করছি। এছাড়া রাজধানীতে বন্যার কোনো আশঙ্কা না থাকলেও ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা যেতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সারা দেশে অবরোধ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান। সড়ক অবরোধের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল ব্যাহত হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। কোথাও কোমর পানি ভেঙে, কোথাও নৌকা, আবার কোথাও ভেনে করে পরীক্ষা কেন্দ্রে হাজির হন শিক্ষার্থীরা। অনেকে ভেজা পোশাক, জুতা, মোজা এবং প্রবেশপত্রের পরীক্ষায় অংশ নেন। টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন পরীক্ষার্থীরা। রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দেন। যারা পরীক্ষা দিতে পারেননি তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি জানান শিক্ষার্থীরা। স্বাভাবিক আবহাওয়ায় পরীক্ষা গ্রহণ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 4 দফা দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসির শিক্ষার্থীরা। সড়ক অবরোধে টাউন হল চত্বর এলাকায় দীর্ঘ যানজট হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাংলাদেশের স্টুডেন্ট কেমন এটা উনি জানেন, সেই মান নির্ধারণ করে যেন উনি আমাদের পরীক্ষাটা নেয়, আমরা যেন সকলে ভালোভাবে পরীক্ষা দিতে পারি। আমাদেরকে ফার্মের মুরগির সাথে তুলনা করেছে, যেখানে উনি আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন না করে তিনি শুধু আমাদের পরীক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে চান। একই দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের সামনে অবরোধে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। কঠিন এবং সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা সচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরের সাতমাথা এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে টাঙ্গাইল, কুড়িগ্রাম ও যশোরে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানী সায়েন্স ল্যাবের মোড়ে অবস্থান করছে এইচএসসি পরীক্ষার্থীরা। এতে প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, এইচএসসি পরীক্ষার্থীরা কি বলছেন, তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং সে সাথে আরেকটি বিষয় জানাবেন, সড়ক অবরোধের কারণে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে সে চিত্র আমাদের সামনে একটু তুলে ধরবেন। সাথে আপনাকে ধন্যবাদ। আমি আসলে যে এখানে অবস্থান করছি সেটা হচ্ছে সায়েন্স ল্যাব মোড়, যেই সড়কটি আসলে গুরুত্বপূর্ণ একটি ধানমন্ডি দিকে অভিমুখী এবং নিউ মার্কেটের দিকে যাওয়ার জন্য যে সড়কটি, সেই সড়কটির মাঝখানে কিন্তু আমি অবস্থান করছি। আসলে সেই সড়কটি আসলে যারা আন্দোলনকারী তাদের যে 3টি দাবি ছিল, যে বন্যা পরিস্থিতির মধ্যে তাদের এসএসসি পরীক্ষা যে তাদের শিডিউল পরিবর্তন করা সহ নানান দাবিতে তারা 3টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান হয়েছে, যার কারণে কিন্তু আসলে স্বাভাবিক অন্যান্য দিনের মতো যেভাবে যান চলাচল ছিল, এটি একটি ব্যস্ততম সড়ক, সেই সড়কটিতে আজকে কিন্তু স্থবির হয়ে পড়েছে। যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এই
এই সড়কে আসছেন তারাই ভোগান্তিতে পড়েছেন এবং যান চলাচল দুপুরের পর থেকে কিন্তু বন্ধ রয়েছে। কিছুক্ষণ পরপর কিন্তু ছাত্রদের পক্ষ থেকে অর্থাৎ আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু একটি প্রতিনিধি দল বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেছেন এবং জানার চেষ্টা করেছেন আসলে পুরো বিষয়টিকে কোনোভাবে যদি মীমাংসা করা যায় হয়তো বা সড়কটি স্বাভাবিক হয়ে যাবে। তো আসলে বিশেষ করে এই সড়কে অবস্থান হওয়ার ফলে যে অ্যাম্বুলেন্স জরুরি সেবা নিতে আসা তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, ঠিক এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স কিন্তু আসলে এই সড়কটিতে দিয়ে যান চলাচল বন্ধ থাকার কারণে সেটিকে আসলে খুলে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো পরবর্তী কি কর্মসূচি, আপনি এই বিষয়টি একটু জানতে চেয়েছেন, সেই কর্মসূচিটি আসলে জানা যাবে। তো আমরা এই মুহূর্তে একজন যারা শিক্ষার্থী রয়েছেন যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা আসলে কিসের দাবি? নাজিম, আমরা বুঝতে পেরেছি সেখানকার পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বর্ষাকালের ভোগান্তির বিষয়টি বিবেচনা রেখে আগামী বছর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃষ্টির কারণে সৃষ্ট ভোগান্তি এবং বিভিন্ন ধরনের ভুল ত্রুটি এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে ইউনো হতে পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। এবং আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। এই ব্যাপারে আমরা ব্যাপক আলোচনা করেছি। স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার। এজন্য আইসিটি বিভাগ থেকে তহবিল পাওয়া যাবে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত। প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে দেওয়া হবে অর্থ সহায়তা। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টার্টআপ নিয়ে এক অনুষ্ঠানে এসব জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এআই এবং অটোমেশন তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দেয়া, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্য সরকারের। এজন্য এরই মধ্যে গঠন করা হয়েছে 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল। আমার সরকারের অবস্থান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব। উত্তর দেন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের, জানান উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার কথা। আপনি একদম ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটেরাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটেরাল আপনাকে তারা ফান্ড করবে, পাবলিক মানি। তবে নিশ্চয়ই আপনার ওটা যদি পটেনশিয়াল থাকে ওটার, ডেফিনেটলি তাকে আবার রিথিঙ্ক করা হবে, তাকে আবার ফার্দার করা যায় কিনা, যদি করা যায় অবশ্যই করা যাবে। তরুণদের ওপর আস্থা আছে জানিয়ে সরকার প্রধান বলেন, স্টার্টআপ কঠিন কাজ, কিন্তু চাইলেই সম্ভব। আমরা আইটি পার্কে যেহেতু অনেক জায়গা আছে, আপনাকে ওখান থেকে আমরা একটা স্পেস অ্যালোকেট করবো হয়তো, যেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো অন্য জায়গাগুলো এই জমি কিনতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব, আপনার মতন একজন ইঞ্জিনিয়ারকে সাপোর্ট দিব, সো দ্যাট আপনি ওখানে কোনো একটা রোবট তৈরি করতে পারবেন, যেটা হয়তো ফার্মিং এ হেল্প করতে পারে, যেটা হয়তো ট্রাফিং এ হেল্প করতে পারবে। অনুষ্ঠানে নির্বাচিত 6 উদ্যোক্তার মধ্যে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে দেয়া হয় সম্মাননা স্মারক। এর আগে ক্যাম্পাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে 4 আসামিকে। এদের সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও ক্ষোভ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামিপক্ষ। 2020 সালের 25শে সেপ্টেম্বর সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে স্বামীর সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে ও 2 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। 6 বছর পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হয় মঙ্গলবার। 91 পৃষ্ঠার রায় পড়ে শোনান সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার।
এতে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং অর্জুন লস্কর, তারেকুল ইসলাম তারেক, মাহবুবুর রহমান রনিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন মামলার বাকি 4 আসামি। এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী। মুহূর্তে আমরা বিচার বিশ্লেষণ করে জাজমেন্ট করব, পড়ে দেখব, দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশের রায় এবং আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করব। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, মামলার কোনো সাক্ষী প্রসিকিউশনের বক্তব্যকে সমর্থন করেননি, তাই এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই, তারপরেও উনি একটা অফিসিক্যাল একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব। মামলাটি নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন 25 জন। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দিনে দুপুরে গুলি করে হত্যা, চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনা ঘটছে অহরহ। এতে চান্দগাঁও, বাকলিয়া, বায়েজিদ এবং জেলার হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া সহ অনেক এলাকার বাসিন্দাদের আতঙ্কে দিন কাটছে। খুন, অস্ত্রবাজিতে জড়িতরা বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী বলে দাবি পুলিশের। চট্টগ্রাম নগরীতে চাঁদাবাজি, চাঁদা না পেয়ে গুলি, সব ঘটনায় নাম আসছে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের, যার গুরু বিদেশে পলাতক সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ। হাতে দামি ফোন, দামি ঘড়ি, পোশাকেও আভিজাত্যের ছাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে মনে হবে বড় কোনো কোম্পানির মালিক কিংবা ধনীর দুলাল, কিন্তু বাস্তবতা ভিন্ন। ভদ্রবেশী পোশাকের আড়ালে এই তরুণ বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ইমন, আন্ডারওয়ার্ল্ডে যার পরিচিতি ডেভিড ইমন নামেই। গত 11 জুলাই একটি বিদেশি নম্বর থেকে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন-এর মালিক আদিল বিন মামুনকে ফোন করে এককালীন 2 কোটি আর প্রতি মাসে 10 লাখ টাকা দাবি করেন ইমন। সময় বেঁধে দেন 2 দিনের। আমি ডেভিড ইমন বলতেছি, আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখায়েন, আপনি না চিনলে, বুঝছেন? সবাই আমাদের সাথে সমন্বয় করে করতেছে, আর যারা সমন্বয় করে না তাদের গুলা এরা বুঝে নিচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। হুমকির 2 দিন পর সোমবার দেশে অস্ত্র নিয়ে মুখোশ পরে প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালায়। পুরো অফিসে হামলা ও ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় 35 লাখ টাকা। এ ঘটনার পর নতুন করে আবার আলোচনায় এসেছে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। কল রেকর্ডে স্মার্ট গ্রুপের মালিক সিআইপি মুজিবুর রহমানের বাড়িতে গুলি করার বিষয়টিও স্মরণ করিয়ে দেন ডেভিড ইমন। ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিবের থেকে যায় আমার কথা জিজ্ঞেস করিয়েন না, বলা সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। অভিযোগ আছে চট্টগ্রামে চাঁদা না পেলে গুলি সবই হচ্ছে দুবাইয়ে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর নির্দেশে। তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছে ডেভিড ইমন। চট্টগ্রামে সরোয়ার বাবলা হত্যায় যা জড়িত থাকার অভিযোগ। যারা এখানে তাদের অনুসারী আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং তারা যাতে মানুষের জীবনে বিঘ্ন ঘটাতে না পারে বা অপরাধ সংগঠিত করতে না পারে শহরে, সেই বিষয়ে কিন্তু আমরা তৎপর আছি। এদিকে হামলার ঘটনায় নগরীর চকবাজার থানায় ডেভিড ইমনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। চাঁদাবাজি ও গুলির ঘটনায় আতঙ্কে চট্টগ্রামের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। সোমবার ট্রুথ সোশ্যালে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ পুনর্বহাল করা হবে বলে জানান তিনি। এ সময় প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের পণ্যের উপর 20% টোল আদায়ের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। এই ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলা হয়েছে মার্কিন বাহিনী যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণ নিয়ে তাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে একটি ট্রফি, আর এটি স্থাপন করা হয়েছে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে। দ্য সিক্রেট হ্যান্ডশেক নামের একটি প্রতিবাদী গোষ্ঠী সোমবার 10 ফুট উঁচু এই অস্থায়ী ভাস্কর্যটি সেখানে স্থাপন করে। ট্রফির নিচে লেখা রয়েছে ইরান ওয়্যার পার্টিসিপেশন ট্রফি। এক রসাত্মক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আরও বলে, তাদের আশা এই বিশাল ট্রফিটি ট্রাম্পের সংগ্রহে থাকা ফিফা শান্তি পুরস্কারের পাশেই শোভা পাবে। সাধারণ মানুষকেও তাদের নিজেদের পুরনো মেডেল ও ট্রফি এখানে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে গ্রুপটি। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।